তারপর একটা প্রপার হাজবেন্ডও তো নাই, বাস্তবেও নাই। ধর দুইটা জামাই সেরকম ছিল, মানে বদের বদ। আমার সিনেমাটা দেখে পপকর্ন খায় বের হয়ে গেলে হবে না। আমি আর চঞ্চল ভাই মানে আমরা খুব ভালো করে শুটটাও করছি, অনেক এনজয় করে। আমরাও রক্তে মাংসে মানুষ ভাই, আমাদেরও দুঃখ হয়, আমাদেরও কষ্ট হয়, আমাদেরও ব্যর্থতা আছে। আমি যেই পরিমাণে অ্যাক্টিভ, তোর মনে হবে যে এই মেয়েকে আজকেই আমার ছেলের বউ বানায় ফেলবো। স্টিল আমার 2টা ডিভোর্স হওয়ার পরেও কেউ কেউ ধর ভাবে যে এই মেয়েটাকে আমার ছেলের বউ বানাইলে ভালো হবে। তো আমরা সবাই কিন্তু নিজের টাকায় গেছি এবং আমরা টাকা বাঁচানোর জন্য 20 ঘন্টা আমরা এয়ারপোর্টে শুয়ে বসে ঘুমায় কাটাইছি এবং ফেস্টিভ্যাল এনজয় করছি। আমরা একটা হোস্টেলে ছিলাম, ওইখান থেকে নাসির ভাই 1.5 লাখের মতো টাকা চুরি হয়েছে। আমি কষ্টগুলোর কথা কেন বলতেছি, মানুষ ওই যে ভাবে যে ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় ভাববে যে ওদের ফুর্তি আর ফুর্তি, ফুর্তির পেছনে আসলে অনেক কিছু আছে। অবশ্যই নিজে মন্ত্রী হওয়ারও শখ ছিল। আমি আমার জীবনটা বাজি রেখে আমি রেহানা মারিয়াম নূর করছি। বনলতা এক্সপ্রেসের গানগুলো নিয়ে তোমার অনুভূতি জানতে চাই। ওফ, সেই রকম। আমরা যখন ইয়াং তখনকার গান, তোমার প্রিয় ব্যক্তিত্ব কে? আমার কাছে আমার নিজেকে খুব পছন্দ। আমি 1 কেজি মিষ্টি একবারে খেতে পারি। আমার মানে ফ্রেন্ডদেরকে প্রেম করতে দিতাম না, আমাকে ওরা অভিশাপ দিত। আমার পাশের চেয়ারে কেউ বসতে চায় না। আমার খুবই শাহরুখ খানের ক্রাশ ছিল। ছোটবেলায় আমি ওকে চিঠিও লিখতাম। আমি অনেক পাওয়ারফুল, কারণ তুই চাইলে আমার কিচ্ছু করতে পারবি না। অভিনয়ে কেবল দেশের ইন্ডাস্ট্রিতে নয়, আন্তর্জাতিক পরিসরেও দারুণ অবস্থানে নিজেকে নিয়ে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার কাছে চরিত্র মানে কঠিন এক দায়িত্ব, আর সেই দায়িত্বের দায়বদ্ধতা থেকে এবার তিনি অভিনয় করেছেন ঈদের সিনেমা বনলতা এক্সপ্রেস সিনেমায়। এশিয়া পোস্টের ঈদ স্পেশাল এপিস্টার অনুষ্ঠানে আজকে আমার অতিথি হয়ে এসেছেন আমার প্রিয় অভিনেত্রী, আপনাদের সবার পছন্দের প্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কেমন আছো আপু, বলো? আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি। তুমি আজকে আমার মানে গেস্ট, এটাতে তো আমি আরো হ্যাপি। না, আমাকে যখন ওরা বলছে যে তুই উপস্থাপনা করবি, আমি আর অন্য কিছু জিজ্ঞেসও করি না। আমি এসে কিন্তু জিজ্ঞেস করতেছিলাম চ্যানেলের নাম। আসলে কিন্তু আপু এসে জিজ্ঞেস করছে যে চ্যানেলের নামটা কি। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছে যে না, মৌসুমী করবে উপস্থাপনা, সো এটা তো আমি যাবই। তো এর জন্য চলে আসলাম। তবে সবার আগে ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এখানে তোমাকে স্বাগতম, এই পিস্টারে তোমাকে অনেক 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 অভিনন্দন এবং স্বাগতম। তোমার ঈদ কেমন যাচ্ছে বলো? আমার ঈদ তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। গত বছরও আমার ঈদে একটা সিনেমা রিলিজ হয়েছে, এশা মার্ডার। তো এই বছরও আবার আরেকটা সিনেমা রিলিজ হইলো, বনলতা এক্সপ্রেস। কমপ্লিটলি ডিফারেন্ট একটা সিনেমা। কোথায় এশা মার্ডার আর কোথায় বনলতা এক্সপ্রেস? মানে আমার যেটা হচ্ছে যে আমি এটা ইন্টারভিউতে বলতেছিলাম যে সব সময় খুবই ডার্ক ক্যারেক্টার করতে করতে মানে দর্শক অত পছন্দ করে না, দর্শক নন্দিত হয় না, জনপ্রিয়তা পায় না। তো না আমি বলছি এটাই বাস্তবতা, যে এরকম সিনেমাই তো করি বা এরকম সিরিজই করি যেগুলো একটু কঠিন হয়, একটু অন্যরকম ক্যারেক্টার, চ্যালেঞ্জিং চরিত্র। তো এইবার আমার কাছে মনে হচ্ছে যে আমার মেয়ে যখন উৎসব দেখছে তখন ও বলছে যে মা তুমি এরকম সিনেমা করবা। হ্যাঁ, কারণ হচ্ছে ওর কাছে মনে হচ্ছে মা কেন এত সিরিয়াস ক্যারেক্টার করে। তো আমার তারপরে তানিম যখন বললো, আমি সাথে সাথে রাজি হয়ে গেছি। যদিও অনেক কাস্ট, মানে হয় না যে আমার ক্যারেক্টারের লেন্থ তো অনেক না, বাট আমার কাছে মনে হয়েছে আমি একটা সুপারহিট সিনেমার পার্ট হয়ে দেখতে চাই কেমন লাগে। তো এটার একটা আলাদা মজা। আর গতবার যেটা ছিল যে মানে দর্শককে টেনে টেনে হলে আনতে হচ্ছে, আর এইবার হচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না। সো 2টা এক্সপিরিয়েন্সই হলো। লাইফে সব এক্সপিরিয়েন্সই আসলে কাজে লাগে, মূল্যবান। হ্যাঁ, তো ধরো এবার ঈদ তাহলে একদম মানে বনলতা এক্সপ্রেসময়। একদম তাই। হ্যাঁ, মানে আমিও খুবই শীঘ্রই যাব বনলতা এক্সপ্রেস দেখতে, এবং মানে আমি চাই এই সিনেমাটা প্রথম দেখতে আর কি এবার ঈদেই। আজকে আমরা এই অনুষ্ঠানে তোমার বনলতা এক্সপ্রেস সহ তোমার অভিনয় ক্যারিয়ারের মানে শুরু থেকে শেষ পর্যন্ত ছোট ছোট করে আমরা অনেক গল্প করব। তো আমরা প্রথম সেগমেন্ট স্টার্ট করি। আমাদের প্রথম সেগমেন্ট যেহেতু ঈদের অনুষ্ঠান, ঈদের আনন্দ নিয়েই আমাদের প্রথম সেগমেন্টটা আমরা একটু রেখেছি। তুমি আমাকে এখন বলো, তোমার ঈদের ব্যস্ততা কবে থেকে শুরু হয়েছে?
ঈদের ব্যস্ততা বেসিক্যালি আমি তো আগে যেমন হতো যে ঈদের নাটক করতাম যখন, তখন তো ঈদের আগের দিন পর্যন্ত শুটিং এর মানে প্রেশারটা থাকতো। কিন্তু যেহেতু রেহানা মারিয়াম নূরের পর থেকে নাটক করাটা আমি অফ করেছি, তো এখন দেখা যায় যে ওইভাবে ঈদের আগে শুটিংয়ের প্রেশার থাকে না। কিন্তু গত বছর আর এই বছর যেটা হয়েছে যে যেহেতু ঈদে আমার সিনেমা আসছে, তো তখন অনেক ইন্টারভিউর প্রেশার থাকে। তো দেখা যায় যে প্রচুর ইন্টারভিউ দিতে যেতে হচ্ছে, ওইটার একটা প্রেশার ধর 10-12 দিন আগে থেকে শুরু হয়ে যায়। আর তারপরে তো এই যে হল ভিজিট করা, অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করা, এগুলোর একটা ব্যস্ততা থাকে। এটা নতুন, হ্যাঁ মানে এইটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে আমার জীবনে, মানে এটা তো ছিল না, এই গত 2 বছর যাবতই অ্যাড হলো। আর এমনিতে আমি খুবই ফাঁকিবাজ, আমার মার বাড়িতে থাকি আমি, সো আমার কিছু রান্না বান্না করতে হয় না। মানে আমি আগে করতাম, আগে খুব শখ করে রান্না করতাম, এখন হ্যাঁ, কিন্তু এখন আর এত শখও লাগতেছে না। কিছুই করো না? আমি একদম পটের বিবি হয়ে বসে থাকি, আমার মা আর আমার ভাইয়ের বউ করে। কি ভালো, আমার জীবনটা অনেক সুখের। আমি এটা মানে আমি আফটার 40 আমি আমার জীবনের সব ভালো দিকগুলো দেখা শুরু করছি। তোমার আফটার 40 ইউ আর সেইং মানে আমার টু গুড টু বি ট্রু। আমার এখন 43। সো গত 3 বছর ধরে আমি রিয়েলাইজ করছি আমার জীবনে আসলে অনেক কিছু আছে যেটাতে আমার খুশি থাকা উচিত, এত দুঃখ না পেয়ে। কারণ আমি 40 বছর খালি দুঃখই পাইছি, এটা কেন পাইলাম না, ওইটা কেন হইলো না, আমার সাথে এটা কেন হইলো, ওই এটা কেন করলো, ওইটা কেন বললো, মানে এত কমপ্লেইন ছিল। পরে হঠাৎ করে কি যেন হইলো 40-এ, তারপর আমার কাছে মনে হইলো যে না, তোমার সুখে থাকারও হ্যাপি থাকারও অনেক আছে, মানে হাজার হাজার। তো আমি সেগুলো বাদ দিয়ে কি পাই নাই, সেই দুঃখে মরে যাচ্ছি কেন, সেটাই আমি বুঝলাম না। এখন তো তোমার আর ওই আগের মতো দুঃখ নাই, এখন তো অনেক অনেক অনেক। আমি মানে আল্লাহর কাছে প্রতি মুহূর্তে শুকরিয়া করি। মানে হয় না যে মানুষ বলে যে তুমি কতবার সৃষ্টিকর্তাকে মনে করো, আমি প্রতি মুহূর্তে মনে করি। আমি প্রতিটা মুহূর্তে আমার মনে হয় যে আল্লাহর কাছে আমি শুকরিয়া করি যে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বনলতা এক্সপ্রেস নিয়ে এবার এত মানে তোমার ঈদ আনন্দ যাচ্ছে, তুমি আমাকে বনলতা এক্সপ্রেসের স্টার্টিং থেকে শুরু করে জার্নিটা কেমন হচ্ছে, এখন তো সবাই খুবই প্রশংসা করছে বনলতা এক্সপ্রেসের, একদমই কমপ্লিটলি ঈদে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে, প্রত্যেক এক একটা সিনেমা কিন্তু এক এক রকম। সেখানে বনলতা এক্সপ্রেস হুমায়ুন আহমেদের একটা খুবই বিখ্যাত একটা উপন্যাস নিয়ে করা, সেটা নিয়ে তোমার অনুভূতি জানতে চাইবো। এবং বনলতা এক্সপ্রেসে তোমার স্টার্টিং থেকে শুরু করে শেষ পর্যন্ত জার্নিটা আমি জানতে চাই, তোমার ফিলিং, কেন তুমি ইনভলভ হলে, কেন এটার সাথে থাকতে চাইলে। আচ্ছা, তানিমা আমাকে যখন ফোন করছে ওইটা কিন্তু একদম লাস্ট মোমেন্টে, 10-12 দিন আগে শুটের। তো আমাকে ওদের অন্য আরেকজন কাস্টিং ছিলেন, ওনার সাথে ব্যাটে বলে মিলে নাই, সো পরে ও আমাকে বলছে যে আমি করতে চাই কিনা। তো তারপরে আমি তো জানি, আমি তো গল্প, আমার হচ্ছে হুমায়ুন আহমেদের কিন্তু আমি চরম ফ্যান, মানে আমি লাক্স চ্যানেলে সুপারস্টারের নাম লিখাইছিলাম ওনার সাথে দেখা করব বলে। সো আমি এই লেভেলের ফ্যান, তো আমার কাছে সব বই আছে। তো ও যখন বলছে কিছুক্ষণ আমি জাস্ট রিকল করতেছিলাম হ্যাঁ এই গল্পটা, তো আমি তো জানি যে ওখানে একটা ইয়াং মেয়ের গল্প। তা আমি তখন চিন্তা করলাম আমাকে কোন ক্যারেক্টারের জন্য আসলে ও বলতে চাচ্ছে। তারপর আমি গল্পটা আবার পড়লাম, তো তখন আমি যেই ক্যারেক্টার দুটো চিন্তা করেছি সেই দুটার মধ্যে একটা কথাই আমাকে বলেছে, আরেকটা মমো করেছে, আফিয়া এবং মন্ত্রীর ওয়াইফ সুরমা, এই দুইজনই আমার এই গ্রুপের আর কি। তো যখন ও বললো, আমার মেয়ে তো প্রথমেই লাফ দিয়ে যে মা এটা তো তোমাকে করতেই হবে, কারণ হচ্ছে মানে তুমি এরকম একটা ক্যারেক্টার করবা, এরকম একটা সিনেমা করবা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর তানিমের সাথে আমার আসলে প্রায় 2-3 বছর ধরেই 2টা কাজ, একটা সিনেমা একটা সিরিজ করার কথা ছিল, কিন্তু আমাদের ওই কাজটা আলটিমেটলি হয় নাই। তো তানিমকে আমি আগে থেকে চিনি। আর হুমায়ুন আহমেদের গল্পে আমি মানে কাজ করার সুযোগ আমার প্রথমেই হয়েছিল লাক্স চ্যানেল সুপারস্টার থেকে বের হয়ে দারুচিনি দ্বীপের নায়িকা খুঁজছিতে। আমারও না জীবনে লাক্সে যাওয়ার এইটাই ইন্টেনশন ছিল যে হুমায়ুন আহমেদের সিনেমায় অভিনয় করব, কিন্তু এখনো পর্যন্ত আমার ওই সৌভাগ্য হয় না, নিশ্চয়ই সামনে হবে। হ্যাঁ শোন, তারপরে ওখান থেকে তো বের হয়ে আমি আবার খুব পড়ালেখার উপরে মনোযোগ দিয়ে দিলাম হুমায়ুন আহমেদের বুদ্ধিতেই। স্যার আমাকে বললেন যে, যেহেতু আমি তখন স্যারের ওখানে কাজ করতাম প্রায় 2.5 বছর, আমি কিন্তু টানা কাজ করছি, অন্য কোথাও কাজ করতাম না। হ্যাঁ, আমি অন্য কোথাও কাজ করতাম না, না কুচা, তখন আমার মানে ভাবটাই অন্যরকম। আমি নুহাসের আর্টিস্ট, মানে এই শব্দটাই মানে অন্য লেভেলে ছিল যে নুহাসের আর্টিস্ট।
তো আমি খুবই এরকম নাকুচা ভাব নিয়ে ঘুরে বেড়াইতাম, তখন ছোট ছিলাম না, মানে অল্পতেই এত কিছু, মানে কিছু পাইলে খুশিতে বাকবাকুম থাকতাম আর কি। তো পরে তো স্যারের ওইখানে তো কাজ করার সুযোগ হলো, আমি এমনিতে সিরিজ করছি, সিঙ্গেল নাটক করছি, কিন্তু দারুচিনি দ্বীপটা তো আমার করা হয় নাই। স্যারের লিখা, স্যারের উপন্যাস তকির ভাই বানাইছিল, কিন্তু আমার করা হয় না, আমার পরীক্ষা ছিল। তো স্যার বুদ্ধি দিল যে তুমি সিনেমা অনেক করতে পারবা, কিন্তু তুমি যদি এবার পরীক্ষা না দাও তুমি আর জীবনে ডাক্তার হবা না। তো তখন আমাকে সাগর আঙ্কেল আর হুমায়ুন আহমেদ বললো যে তুমি পরীক্ষা দাও, তোমার সিনেমা করা লাগবে না। 3 দিন আগে আমার শুটিং ক্যান্সেল হয়েছে, আমার কাপড়ও বানানো হয়ে গেছিল, সো পরে ওইটা মুনমুন করছে, মুনা ক্যারেক্টারটা। তো তারপরে যাই হোক, করা হইল না সিনেমা। তো এখন হুমায়ুন আহমেদের আমি হইতেছি একেবারে অন্ধভক্ত, তো হুমায়ুন আহমেদের গল্পে একটা সিনেমা হবে, সেই সিনেমায় আমাকে ডাকা হয়েছে এবং আমি করব না, সেটা তো হইতে পারে না, মানে এত বোকা না। এখন ধরো অনেকে বলতে পারে যে হ্যাঁ তুমি তো সেন্ট্রাল ক্যারেক্টার করছো, এখন আবার তুমি এরকম ক্যারেক্টার কেন করতেছো, বিকজ আমি একজন আর্টিস্ট, আমার কাছে আসলে ছোট বড় বলে কিছু নাই, আমি একটা ভালো সিনেমার পার্ট হইতে চাইছি, এন্ড সেটা আমি হইছি। মানে আই এগ্রি, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। হ্যাঁ, সো এইটার জন্য পার্টটা হইছে, এবং কাজের সময়ের অভিজ্ঞতা তো মানে চমৎকার, মানে এত দারুণ সেট, মানে ক্যামেরার সামনে তো ধর যারা আছেন অভিনয় শিল্পী যারা আছেন তারা তো সবাই পরীক্ষিত, মানে ধর এইটা নিয়ে আমার আর এক্সট্রা কিছু বলার নাই, কিন্তু যারা ক্যামেরার পেছনে কাজ করছেন, আর্ট বল, প্রোডাকশন বল, কস্টিউম, মেকআপ, লাইট, মানে মানে আমাদের মনে হয়েছে তাই না। আর শোন এই সিনেমাটা, শোন এই সিনেমাটা করার পিছনে আরেকটাও কারণ ছিল, কারণ সবাই আমাকে গরিব ক্যারেক্টার, দুঃখী ক্যারেক্টারে নিচ্ছিল, বুঝছিস? যে বড়লোক ক্যারেক্টার কেউ ভাবছিল না, বড়লোক কি আমার চেহারার মধ্যে আছে আভিজাত্যের ছাপ, হ্যাঁ সেইটা মানে কোন ডিরেক্টর কাজে লাগাচ্ছে না। তারপরে একটা প্রপার হাজবেন্ডও তো নাই জীবনে, নরমাল মানে বাস্তবেও নাই, ধর দুইটা জামাই সেরকম ছিল, মানে বদের বদ। এখন ধর এখন অন স্ক্রিনও আমার যেই সিনেমা জামাই নাই কোনো, বা জামাই হচ্ছে ধর ওই যে জয় ভাইয়ের মতো ক্যারেক্টার, মানে ধর অন স্ক্রিন জামাইও যেরকম, অফ স্ক্রিন জামাইও সেরকম, মানে কপালটা এইরকম। তারপরে আমাকে তানিম একটা সেই রকম জামাই দিছে, চঞ্চল ভাইয়ের যে ক্যারেক্টার, এখানে ধর এরকম কেমিস্ট্রি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানুষ কল্পনা করবে, মানে মানুষের ড্রিম কেমিস্ট্রি এইটা একটা, মানে হয় না যে হাজব্যান্ড ওয়াইফ দুইজনকে ভালোবেসে জীবন মরণ একদম, মানে এতদিনের সংসার, তারপরে তাদের ভালোবাসা একটুও কমে নাই, মানে কি যে একটা সিচুয়েশন, মানে আর আমি আর মাখো, মানে আমি আর চঞ্চল ভাই, মানে আমরা খুব ভালো করে শুটটাও করছি, অনেক এনজয় করে, সো দেখে মানুষ মানে এনজয় করবে আমাদের কেমিস্ট্রিটা অন স্ক্রিন। তো তুমি তো অভিনয় তো তুমিও মাশাআল্লাহ যে কোনো ক্যারেক্টার, ওই যে তোমার প্রত্যেকটা, আমি তোমার সাথে গুটিতে কাজ করার সময় আমি দেখেছি যে একটা ক্যারেক্টার তুমি যখন করো তুমি তখন ওই ক্যারেক্টারের পুরো দায়টা নিজের উপরে নিয়ে নাও, এবং মানে থাকে না, ইউ ডোন্ট ওয়েট ফর এনিওয়ান না। আর শোন, এর জন্যই আমার মেয়ে বলছে যে তুমি আর এরকম সিরিয়াস ক্যারেক্টার করবে না, কারণ আমি এটা এত পার্সোনালি নেই, আমি বাসায় ওরকম বিহেভ করি। হ্যাঁ মানে তুমি না মানে আমি গুটি করার সময় মনে আছে আমি রিহার্সালে যে ওই কাপড় পরে আসতাম, রিহার্সালে প্রতিদিন গুটি করার সময় আমার মনে আছে যে আমরা প্রতিদিন রিহার্সাল করতাম, তুমি প্রতিদিন সুলতানার কাপড় পরে সিএনজিতে করে তুমি রিহার্সাল করতে, কেন তোমাকে ক্যারেক্টারে থাকতে হবে এর জন্য। সো তোমার ডেডিকেশন সম্পর্কে তো আমি জানি। তো ধরো এই তুমি তো এর আগে বেশ কিছু এশা মার্ডার করেছো, বা আরো রেহানা মারিয়াম নূর করেছো, ধরো এই সিনেমাটা কারা দেখবে বলে তোমার মনে হয়? ধরো এখন যেই সিনেমাগুলো ঈদের সময় আমাদের রিলিজ হয়, অনেকেই তো সিনেমা অনুযায়ী ক্যাটাগরাইজ করে ফেলে, আবার এর মধ্যে আবার কিছু ভক্ত আছে যেমন বাঁধনিয়ান বা ধরো মৌসুমিয়ান, হ্যাঁ তো এরকম ক্যাটাগরিও করে ফেলে। তো তোমার কি মনে হয় যে এই সিনেমা কি এরকম ক্যাটাগরাইজ দর্শক দেখবে, নাকি এটা সব দর্শকরা পছন্দ করবে? সব দর্শক দেখবে, সব দর্শক, কারণ এইটা এত মজার ফিল্মটা, মানে গতবার উৎসব যারা দেখছে তারা তো তানিমের কাজ সম্পর্কে জানে, কিন্তু এইবার আরো অ্যাড হবে অডিয়েন্স, মানে ওইটা কমবে তো নাই, বরং অ্যাড হবে। ঈদের সিনেমা মুক্তি পাওয়া মানে কি একটু আলাদা প্রেশার না? প্রেশার না, আমার তো খুব মজা লাগে, মানে আমি মানে যেটা হয় কি, মানে ধর আমাকে যেমন এশা মার্ডারে ওরা ভাবছে যে আমি ওটার প্রোডিউসার,
আচ্ছা আচ্ছা। কারণ কি মানে ধর তোর তো এত ঠেকা নাই, তোর কাজ হয়ে গেছে, তোর এত কি ঠেকা, আমি তো ধর পুরো কাঁধের উপর, আমি কিন্তু শুটিং না, আমি প্রমোশনের দায়িত্ব নিয়ে নেই, মানে সেটা ধর আমি যেই কাজই করি না কেন, আমি রেহানার সঙ্গে সেম করছি। আমি জানো প্রমোশনের উপরে এত গুরুত্ব দেওয়া আমি এটা গুটি থেকে তোমাকে দেখে শিখছি, এবং তুমি যে নিজের উদ্যোগে করো, আমি একদম, এবং আমি কিন্তু অন্য জায়গায় দেখেছি আর্টিস্টরা যে প্রমোশনের জন্য মানে দে গেট পেড বা আলাদা চার্জ করে বা করতে চায়, বা চার্জ না করলে হয়তো করবো না, চায় না, করবো না, নানান রকম নখরা করে, কিন্তু ওইখানে আমি তোমাকে দেখছি কি ডেডিকেটেডলি তুমি তোমার সিনেমার জন্য নিজে থেকে প্রচারণা করো। একদম, আমি আমার সিরিজ হোক, আমার যে কোনো কাজ, কারণ কি আমার আমি কিন্তু ধর একটা এরকম অ্যাক্টর না যাকে আসলে অডিয়েন্স মানে কি বলবো ঝাঁপায় পড়ে লুফে নিয়ে আমার কাজগুলা দেখবে। আমার কাজগুলা কিন্তু শুধু যে কাজের জন্য কাজ করা এরকম না, আমি যে কাজগুলোর সাথেই সম্পৃক্ত হচ্ছি আফটার রেহানা মারিয়াম নূর, মানে রেহানা থেকে শুরু হয়েছে, সবগুলোর মধ্যে কিছু না কিছু আছে যেটা আমি সোসাইটিকে দেখাইতে চাই, বলতে চাই, ইম্প্যাক্ট রাখতে চাই। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো আমার একটা আমার রেসপন্সিবিলিটি আছে যে আমি আসলে মানুষকে এই জিনিসগুলো দেখাইতে চাই। আমার সিনেমাটা দেখে পপকর্ন খেয়ে বের হয়ে গেলে হবে না, মানে এটা আমার কাছে মনে হয় ভাবতে হবে। সো যখন আমি বনলতার সাথেও মানে যুক্ত হয়েছি, যখন আমি ক্যারেক্টারটা পড়ছি, ওর মুখ দিয়ে ওর ক্যারেক্টার এমন কিছু ডায়লগ দিছে সুরমা, যেটা আমাকে খুবই মানে আমি মুভড হয়েছি। আমার মনে হয়েছে যে না, আমি আসলে এই ক্যারেক্টারটা করতেই চাই, কারণ অনেক ডায়লগ আছে যেগুলো আমি দিতে চাই আসলে, মানে এটা আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক রিলেট করতে পারবো। সো মানে এই জন্য আমার করা, তো আমার কাজগুলোর সাথে সম্পৃক্ত হওয়া তো এই জন্য যে আমার কিছু না কিছু ইম্প্যাক্ট আসলে সোসাইটির জন্য আছে, এটা আমার কাজের অংশ। যে আমি মানে হয় না, আমাকে অনেকে বলে যে তুমি পলিটিক্স জয়েন করবা, তো পলিটিক্স জয়েন করব এই কথাটা কেন জিজ্ঞেস করে, যে মানুষ ভাবে যে তুই যদি দেশকে ভালোবাসিস বা দেশ নিয়ে কথা বলিস, তার মানে হইতেছে তোর ইচ্ছা আছে পলিটিশিয়ান হওয়া। কিন্তু ব্যাপারটা যে এটা না, এই জায়গাটা কিন্তু আমাদেরকে আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে মানুষের কাছে, যে দেখেন আপনি চাইলে আপনার যে অবস্থান, ওই অবস্থানে থেকে আপনি দেশের সেবা করেন, মানুষের সেবা করেন, এখন তোর কিছু রেসপন্সিবিলিটি তো আছে। ধর আমার একজন আর্টিস্ট হিসেবে রেসপন্সিবিলিটি আছে না টুয়ার্ডস আমার কান্ট্রি এবং সোসাইটি, তো এখন ধর সেই রেসপন্সিবিলিটি থেকে আমি ধর আমার কাজগুলো রেহানা মারিয়াম নূর থেকে চুজ করা শুরু করছি, অ্যান্ড দেন আমি আস্তে 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 আমার পথটা তৈরি করছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি যেইভাবে পথটা তৈরি করতে পারছি, যেমন ধর তুই আমার একটা জিনিস দেখে তোর কাছে মনে হচ্ছে যে ও আচ্ছা আপু দেখো, আপু তো এইটা করে, এটা অন্যরা করে না, আমি সময় মতো আসি। এটা ধর আমার এটার জন্য অনেক বুলিড হইতে হয়, কিন্তু মানে অনেক, হ্যাঁ মানে আমি শঙ্কদাকে বলতে শুনছি যে তাড়াতাড়ি আসো, মৌসুমী বাঁধন এসে বসে আছে, উফ মানে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি হয়ে যায় আমাকে নিয়ে, বিকজ আমি কারণ আমি তো আবার এসে বসে থাকার মতো মেয়েও না, আবার আমি লেকচারও করব, মানে আমি আবার লেকচারও দিব যে কেন এরকম সবাই, আমরা সবাই খুব তটস্থ থাকছি তোমার এই পাংচুয়ালিটি নিয়ে গুটির মধ্যে, আমার এইটা নিয়ে সবাই অতিষ্ঠ, মানে ধর ইন্টারভিউ দিতে যাচ্ছি সেখানেও তাই, মানে হোস্ট আসেও না অনেক সময়। গতকালকে মানে এর আগে যেই শো করেছি ধরো হয় না অনেক সময় অনেকক্ষণ ওয়েট করতে হয়, কিন্তু আজকে ধরো আমি শিওর যে আজকে তুমি আসবা, তুমি যে টাইমটা বলবা আমার 1 মিনিটও ওয়েট করা লাগবে না, বরং আমাকে আরো আগে আসতে হবে যাতে তুমি আসার আগে রেডি হয়ে থাকতে পারি। আমি জাস্ট 10 মিনিট আগে চলে আসছি, এবং তুই কি জানিস আমি আজকে মেট্রো দিয়ে আসছি। ও ওয়াও, মানে আমার বাসা হচ্ছে মিরপুর 11:30, সো 11:30 থেকে আমি মেট্রোতে উঠছি, এবং আমি সচিবালয়ের এখানে নামছি, নেমে জাস্ট 1 কদম 2 কদম হেঁটে এখানে চলে আসছি। সহজ, একদম সহজ, খুবই সহজ, এবং এরকম সেজে গুজে আমি মেট্রো দিয়ে চলে আসছি, এবং আমার অডিয়েন্সটা এত ভালো, আমাকে কখনো আসে না যে মানে আমি যদিও এটাতে বিরক্ত হই না যে ধর কেউ আমার সাথে ছবি তুলতে চাচ্ছে বা আমার সাথে এসে কথা বলছে, আমি এটাতে আমি আগ্রহ নিয়েই কথা বলি, বিকজ অডিয়েন্সের জন্যই তো আজকে আমি বাঁধন, তাই না? মেট্রোর মহিলারা কথা তো বলে, তারপরে গল্প টল্প, মানে হ্যাঁ এসে জিজ্ঞেস করলো আপু আপনি এরকম করে যাচ্ছেন মেট্রো দিয়ে, মানে ওরা আবার ভাবছে যে আমি বাঁধনের মতো দেখতে কেউ,
মানে ওরা এটা বিশ্বাস করে না এই যে বাঁধন সত্যি মেট্রো দিয়ে আমি এরকম সেজে গুজে, অনেকেই বিশ্বাস করে না। হ্যাঁ, যে সেজে গুজে আমি কিন্তু ধরো আমি যখন ওমরা যাব তখন একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, ওমরা যাওয়ার আগে যে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, তো মানে ধরো যে আমি তো বাসায় রান্না বান্না করি, তো ধরো যে কাটাকাটি করলে যেটা হয় আমি বটি দিয়ে কাটি, তো হাতের এখানে একটু ইয়ে হয়ে থাকে, যে কুচি কুচি হয়ে থাকে, হ্যাঁ, তো ওইটার কারণে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না। তো উনি বারবার বলছে আপনার ফিঙ্গারপ্রিন্ট কেন নিচ্ছে না? আমি এই যে আমার হাতে কাটা কাটা আছে এই জন্য নিচ্ছে না, কারণ আমি যে বাসায় যখন রান্না বান্না করি কাটাকাটি আমি নিজেই করি। হ্যাঁ, আপনি রান্না করেন, আপনি পেঁয়াজ কাটেন, মানে অ্যাজ ইফ মানে এটা একটা মানে আমি করতে পারি না। আমরা একটা মানে ওই যে হয় কি এইটাও আমি যেমন ব্রেক করার চেষ্টা করি। আমি জানি না কয়জন আমাকে এটাতে ফলো করে, কারণ বেশিরভাগ মানুষই ফলো করে হচ্ছে আসলে ফ্যান্টাসিতে রাখতে, যে ধর তুই হচ্ছিস একটা এরকম, না না তুই এরকম একটা ক্যারেক্টার, মানে তুই হচ্ছিস সুপারস্টার, তুই হচ্ছিস একটা ফ্যান্টাসি ক্যারেক্টার, তোকে নিয়ে সবাই শুধু ফ্যান্টাসি করবে, তুই হচ্ছিস একদম মানে সবসময় সেজে গুজে হাসি খুশি, তোর জীবনে কোনো দুঃখ নাই, হ্যাঁ তোর কোনো দুঃখ নাই, তুই আইল্যাশ পরে ঘুমাবি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোর জীবনে কোনো দুঃখ নাই, কোনো ব্যর্থতা নাই, কিছু নাই, হ্যাঁ, এইসব আর কি। তো এইটা যে না জীবন যে আসলে আমরাও রক্তে মাংসে মানুষ ভাই, আমাদেরও দুঃখ হয়, আমাদেরও কষ্ট হয়, আমাদেরও ব্যর্থতা আছে, তো সব আছে, আমরাও বাসায় ঝগড়া করি, আমরাও বাসায় রান্না করি, তো খুবই নরমাল। হ্যাঁ, কিন্তু আমি আবার নেইলস করাইছি, আমি যে বললাম আমি পটের বেবি, আমি আবার এগুলা করি না। আমি এখন ডিসাইড করছি আমি কি করব কি করব না। তো কারো বাসায় গেলে একটু করে দেই। আমার মা বলছে যে তুমি তো খুবই মানে খারাপ, সেটা হচ্ছে নিজের বাসায় আমি ধর পানির গ্লাসটা এখান থেকে এখানে নেই না, কিন্তু ধর কারো বাসায় বেড়াইতে গেছি, তখন আমার মানে আমি যেই পরিমাণে অ্যাক্টিভ, তোর মনে হবে যে এই মেয়েকে আজকেই আমার ছেলের বউ বানায় ফেলবে। মানে আমার সাথে এটা কিন্তু হয়, মানে আগেও হয়তো এখনো স্টিল আমার 2টা ডিভোর্স হওয়ার পরেও কেউ ধর ভাবে যে এই মেয়েটাকে আমার ছেলের বউ বানাইলে ভালো হবে, বিকজ অফ মাই বিহেভিয়ার, বুঝছিস, যে আমি যে একদম সুপার অ্যাক্টিভ, সবাইকে খাওয়াচ্ছি, এই বেড়ে টেড়ে দিচ্ছি, বেড়ে টেড়ে আনতেছি, মানে সেই রকম একটা, হ্যাঁ, হোস্ট হয়ে যাইতেছি। চল আবার ঈদের সিনেমায় আসি। হ্যাঁ চল, তবে ঈদে তো আরো বেশ কিছু সিনেমা আসছে বনলতা এক্সপ্রেসের বাইরে, সেগুলো তোমার দেখার কোনো প্ল্যান আছে কিনা, এবং ওই সিনেমাগুলোর মধ্যে কোন একটা সিনেমা, বিশেষ সিনেমা যেটার প্রতি তোমার একটু এক্সপেকটেশন তৈরি হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে, দেখার পরে তোমার মনে হয় এটা কোন সিনেমাটা হইতে পারে বা কোন সিনেমাটা হইতে পারে? আমার যেটা হয়েছে, গত বছরও আমি সবগুলো সিনেমা দেখছি, যেটা আমি প্রতিদিন হলে যেতাম, তো আমার অডিয়েন্স ঢুকে যাওয়ার পর আমি কি করতাম, অন্য হলে যেয়ে আমি অন্য সিনেমাগুলো দেখে ফেলতাম, এবং মাঝে মধ্যে টিকিট ছাড়া দেখতাম, কারণ হচ্ছে ওরা আমার সাথে মানে আমাকে ওইখানকার যারা ওয়াশরুমের মানে খালারা আছেন ওনারা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে আমাকে, মানে আমি এত গেছি, তো যে সব সিনেমা আমি দেখে ফেলছি, এবং এই বছরও আমি সব সিনেমা দেখবো বলেই প্ল্যান করছি। এবং স্পেশালি আমার কাছে আমি খুব খুশি হয়েছি রায়হান রাফির উপর, যে ও মেয়েদেরকে নিয়ে একটা গল্প বানাইছে, বিকজ রায়হান রাফিকে অনেকে ফলো করে, সো এই উসিলায় যদি বাংলাদেশের ডিরেক্টরদের মাথায় ঢুকে এই ঘিলুটা আসে যে ভাই মেয়েদেরকে নিয়েও কাজ করা যায়, মেয়েদেরকেও হয়, এবং সেটা আমরা করতেই পারি, করার চেষ্টা করতেই পারি, মানে একদমই চেষ্টা করব না, এবং এইটা মানে একটা ট্রেন্ড হয়ে যাবে, সেটা খুবই লজ্জার এবং কষ্টের দুইটাই, মানে কষ্ট তো ডেফিনেটলি, এটা লজ্জারও, মানে এটা তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য লজ্জার যে ওদের মাথায় এইটুকু বুদ্ধি আসে না, ঘিলু আসে না, যে আচ্ছা একটা সেন্ট্রাল ক্যারেক্টার একটা মেয়েকে দিয়ে করা একটা কমার্শিয়াল সিনেমা দেখি না কি হয়। মানে যেটার জন্য আমি সানি সারোয়ার ভাইয়ের কাছে গ্রেটফুল, যে উনি আমাকে আসলে একটা লিড ক্যারেক্টার চিন্তা করছে, যে আমি এরকম একটা মানে অফিসার দেখাবো যে হইতেছে মেয়ে, তো এইটা আমি তার কাছে গ্রেটফুল। এই চিন্তাটা সানি সারোয়ারের সাথে সাথে আরো অনেক বিশাল ডিরেক্টর ইন্ডাস্ট্রিতে আছে, তাদের আসা উচিত, যেটা আসে না তাদের লজ্জা হওয়া উচিত, এটা কিন্তু কাটবেন না। তো আমি খুবই খুশি রায়হান রাফির উপর, এবং টুসি অসম্ভব ভালো অভিনেত্রী, আমি তার রৈদও দেখছি, তার হাওয়া দেখছি, হাওয়াতে যদিও মানে হয় না যে ওর ক্যারেক্টারটাও ওইরকম মানে অনেকক্ষণ স্ক্রিন প্রেজেন্স ছিল না, কিন্তু পুরোটা জুড়েও ছিল, ঠিক আছে, বাট রৈদেও এক্সিলেন্ট করছে। আমরা রটারড্যামে যখন ছিলাম ওখানে আমি দেখছি, আর এখানেও আমি আশা করছি যে ও খুবই ভালো করবে। আর বুবলি তো একজন মানে পরীক্ষিত
অভিনেত্রী, এবং বাকি যারা আছেন নতুন আছেন তাদেরকেও আমার ধারণা যে তারা তাদের ক্যারেক্টার অনুযায়ী কাস্টেড হয়েছে। সো আমি খুবই আশাবাদী রায়হান রাফির এই সিনেমাটা নিয়ে, এবং আমি মন থেকে চাই, মানে আমি আজকে এখানে বলে যাচ্ছি যে আমি মন থেকে চাই এই সিনেমাটা সুপার ডুপার হিট হোক, বিকজ এইটা সুপার ডুপার হিট হইলে অনেকের মুখে জুতার বাড়ি পড়বে, এবং যে মেয়েদেরকে নিয়ে মানে কমার্শিয়াল সিনেমা করার এবং এই জুতার বাড়িটা মানে পড়ার দরকার আছে যে ভাই তোদের মাথা একটু খাটা, তোরা এখন একটু মাথাটা খাটায় ওই জায়গা থেকে বের হয়ে মানে তোরা মানে জেন্ডার সেনসিটিভ এরকম কেন বলো তো? এই যে তারপরে মানে একাকি ডিরেক্টর কি রায়হান রাফি যে সেই এসে সব ট্রেন্ড ভাঙবে? তারপরে ধর কোনো আর কোনো ডিরেক্টর নাই সে বাংলা সিনেমা বানানো? রায়হান রাফি যেহেতু এখানে একটা সো ওরই একার দায়িত্ব ওই সব ট্রেন্ড ভাঙবে, অন্যরা কেন করছে ও না? হয়তো একটা মানে হয় না যে ও একটা জায়গায় চলে গেছে যেটার জন্য ওকে আসলে মানুষ ফলো করে, আমি এই জন্য চাই যে ওকে ফলো করে অ্যাটলিস্ট কয়েকজন আসুক। আরেকটা জিনিস আরেকটা জিনিস আছে, আরেকটা ভয়াবহ জিনিস আছে, সেটা অনেক বিখ্যাত সুপার ডুপার হিট সিনেমার ডিরেক্টরদের মধ্যে আছে, সেটা হচ্ছে কোনো রকমের জেন্ডার সেনসিটিভিটি নাই। এটা কিন্তু হিট সিনেমার ডিরেক্টরদের মধ্যেও নাই, এটাও একটা ভয়ঙ্কর ব্যাপার। এটাও আমার মনে হয় যে উইথ টাইম চেঞ্জ হওয়া দরকার। জেন্ডার সেন্সিটিভ হইতে হবে একজন মানুষকে, আসলে সে যখনই ডিরেকশন দিচ্ছে বা প্রোডাকশনে কাজ করছে তখন তাকে জেন্ডার সেন্সিটিভ এই জন্য হইতে হবে, না হলে হচ্ছে এমন এমন জিনিস স্ক্রিনে দেখানো হয়ে যায় যেটা সোসাইটিতে ভয়ঙ্করভাবে ইম্প্যাক্ট ফেলে, যেটা হয়তো কোনো কারণে একটা নারীর উপরে আক্রমণ বা আক্রোশ বা হিংস্রতাকে প্রমোট করে। সো এই জায়গাগুলো থেকেও বের হইতে হবে, এটা আমার কাছে মনে হয় যে খুবই জরুরি। তো অলওয়েজ পলিটিক্যালি কারেক্ট হওয়া সম্ভব হয় না, কিন্তু তারপরও কিছুটা পলিটিক্যালি কারেক্ট হওয়ার চেষ্টা করাটাও উচিত। তানিম নূরের সিনেমা প্রচন্ডভাবে জেন্ডার সেন্সিটিভ, প্রচন্ডভাবে পলিটিক্যালি কারেক্ট। সো আমার কাছে মনে হয় যে এই ধরনের ডিরেক্টররা যত বেশি আসবে তত আমাদের ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে, কারণ সিনেমা কিন্তু একটা অনেক বড় মাধ্যম সমাজ চেঞ্জ করার জন্য। মানে একটা সত্যজিৎ রায়, একটা মৃণাল সেন, একটা ঋত্বিক ঘটক, মানে এরা সমাজকে পরিবর্তনে হেল্প করছে, তাদের ইম্প্যাক্ট এখনো রয়ে গেছে। তো সেই জায়গাটা তো আসলে তৈরি করতে হবে, মানে এটা কেউ করে দিয়ে যাবে না, এটা কোথা থেকে নাজিল হবে না, এটা তোমার নিজের চেষ্টায় করতে হবে। সো সেইটা আমার কাছে মনে হয় যে সময়ের সাথে কিছুটা মানুষ পরিবর্তিত হচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আমি খুবই আশাবাদী, কারণ এখন অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট হচ্ছে, অনেক ইন্টারেস্টিং মানে ক্যারেক্টার মানুষের জন্য বের হচ্ছে। আমি আশাবাদী। তোমার মেয়েকে নিয়ে দেখছো সিনেমা এবার? আমার মেয়েকে নিয়ে আমরা ফার্স্টের দিনই দেখে ফেলছি, বিকজ আমি খুব এক্সাইটেড ছিলাম ওকে দেখানোর জন্য। এবার কি শপিং করলাম এর জন্য, নিজের জন্য? আমার মেয়ে কিনেছে কয়েকটা ড্রেস ওর পছন্দ মতো, ওকে বলা হয়েছে তোমার এই টাকা বাজেট, তুমি এর মধ্যে কিনবা। তারপরে দুই একটা গিফটও পাইছে যে তাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে, সো সে তার মতো কিনছে। আর আমি একটা গিফট পাইছি একটা ব্র্যান্ড থেকে, আজকেও যাদের কাপড় পরে আছি, রাইজ। আজকের আউটফিটটা আমি জানতে চাই, তোমার আজকের আউটফিট নিয়ে। এইটা হচ্ছে রাইজ একটা ব্র্যান্ড আছে ওদের, ওখান থেকে ওরা আমার আবার একটু আত্মীয় হয়। সো আমি দেখা যায় ওদের ফটোশুট করেছি তখন ওরা বলেছে যে আপু আপনার ঈদের একটা কাপড় আপনি আমাদের এখান থেকে নেন। তো পরে আমি আর আমার মেয়ে ম্যাচিং, আমি এই কালারটা নিয়েছি, আমার মেয়ে গ্রিন নিয়েছে। তো তারপর এইবারও ওদের ব্র্যান্ড থেকে, রাইজ থেকে একটা নেওয়া হলো আমার আর আমার মেয়ের দুজন কাছাকাছি, মানে দুই কালার। এখন যা হয় তোমার আর তোমার মেয়ের সাথে তোমাদের একদম আমরা টিউনিং করে করি। এটা তো আমি ছোটবেলা থেকে, ও পিচ্চি থাকতে একদম ছোটবেলা থেকে। সো এইটা মাঝখানে ও চাইতো না, বুঝছিস, চাইতো। ভাই একটা বাচ্চা হওয়াও তারপর বুঝবা, বাচ্চারা মানে ধরো বাচ্চাদের ব্যাপারে তোমাকে হচ্ছে শুধু মানুষ তোমাকে সুন্দর সুন্দর কথা বলবে, যে জীবনের সব সুখ মানে সবচেয়ে বড় প্রাপ্তি এই সেই হাঙ্কি পাঙ্কি, এইটা বলবে না যে কত রকমের স্ট্রেস বাচ্চা তোমাকে দিতে পারে, ঠিক আছে? সো এক এক বয়সে এক এক রকমের স্ট্রেস হবে। তো যখন টিন শুরু হইলো তখন তার মনে হইলো যে তার মা যে তার সাথে এরকম ম্যাচিং কাপড় পরে, এটা সে পরবে না। আচ্ছা, এখন আমি আবার খুবই তাকে মানুষ হিসেবে মানে মূল্য দেই এবং তার ডিসিশন, তার মতামতকে আমি মানে সম্মান করি। তো এখন এটা করতে গিয়ে সে পরবে না,
সে বলছে যে তার এটা ভালো লাগে না, কিন্তু এখন আবার তার মুড চেঞ্জ হয়েছে, তার মনে হচ্ছে যে হ্যাঁ মার সাথে ম্যাচিং করা যায়। সো আমার একটা কাজিন আছে সামিয়া, সামিয়া মেহজাবিন ওর ব্র্যান্ডের নাম। তো ও একটা কাপড় ডিজাইন করে দিচ্ছে আমাকে আর আমার মেয়েকে, ওইটা আমি ওর থেকে নিলাম আর ওই ব্র্যান্ড থেকে পাঠাইছে। এই 2টা কাপড়ই আমার, আর বাকি একটা শাড়ি গিফট পাইছি, আর 2টা শাড়ি গিফট পাইছি, আর কিছু না। অনেকগুলা অনেক হ্যাঁ, অনেক হ্যাঁ। অনেক মজার গিফট পাইছো। আমাদের না মানে মজার ব্যাপার হচ্ছে গল্প করতে করতে আমাদের এটাই গল্প, আমরা ঈদ আনন্দ এবং ঈদের সিনেমা এই হ্যাঁ। দুইটা নিয়েই আমরা গল্প করতেছি। এখন ওনকার সেগমেন্ট এখানে লেখা আছে প্ল্যাটফর্মে বনলতা এক্সপ্রেস। যদিও আমরা অলরেডি আমার মনে হয়েছে বনলতা এক্সপ্রেসেই আছি, তারপর এখানে প্রথম প্রশ্নটা বনলতা এক্সপ্রেসে তোমার আগমনটা কিভাবে হলো ওটা তো আমি শুনেই ফেলেছি। দ্বিতীয় হচ্ছে এটা আমারও প্রশ্ন যে ধরো এটা তো অনেক তারকাবহুল সিনেমা, ধরো আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা ট্রেন্ড আছে তুমি লিড ক্যারেক্টার করো, আমি তোমাকে মানে এখনো পর্যন্ত লিড ছাড়া আমি তো করতে দেখিনি তোমাকে, সেখান থেকে এসে এতগুলো মাল্টিকাস্টিং সিনেমায় তুমি একটা ক্যারেক্টার করছো। সো এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিও খুব বেশি একটা পজিটিভ চোখে দেখে না, মানে করে ফেলার পরে দেখা যায় যে ধরো দেখা যায় যে বেশিরভাগ কলই আসে এই এই ছোট ক্যারেক্টার বা মানে মাল্টিকাস্টিং এর সিনেমায় অল্প ক্যারেক্টার আসে, যেটা আমি অনেকবার এক্সপেরিয়েন্স করেছি। সো এই ক্ষেত্রে তোমার মানে এই ক্যারেক্টারটা পিক করতে বা চুজ করতে বা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছে কিনা ভিতরে, বা তুমি কোনো রকম ইয়ে রেখে মানে কনফিউশন ছিল কিনা তোমার মধ্যে? আমি এটার জন্য আসলে রেডি হয়ে গেছি রেহানা মারিয়াম নূর থেকেই। আমি যখন রেহানা করে ফেলছি তখন আমার মনে হয়েছে যে এর চেয়ে বেশি আমি কি পাবো জীবনে আসলে একজন অ্যাক্টর হিসেবে। মানে আমার সিনেমা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে প্রথম সিনেমা, আমার ধর যখন সিনেমার ইতিহাস লেখা হবে তখন আমার নামটা লেখা থাকবে যে কানস ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম যে সিনেমাটা সিলেক্ট হচ্ছিল সেটা রেহানা মারিয়াম নূর এবং সেটার অ্যাক্ট্রেস হচ্ছে আজমেরি হক বাঁধন। এখন ধর আমি যদি অপেক্ষা করে বসে থাকি রেহানা মারিয়াম নূরের মতো আরেকটা সিনেমা আসবে কালজয়ী সিনেমা এবং সেইটা আমি করব, তাহলে কি 100 বছরে গিয়ে করব? সেই ওয়েট করার মতো মানে নির্বোধ আমি না। এবং আমার বোধ উদয়ের জন্য যে মানুষটা খুবই হেল্প করছে সেটা হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। আমার খুফিয়া যখন আমার অফার আসে, তো খুফিয়াতে তো আমার ছোট ক্যারেক্টার, তো তখন আমি খুব কনফিউজ ছিলাম যে আমি আসলে ক্যারেক্টারটা করব নাকি করব না। মানে টাবুর সাথে আমি মানে অ্যাক্টিং করবা, না না বন্ধ করে করবা, না ওভার মানে ও আমাকে ওভার পাওয়ার করে ফেলবে। মানে এখন হয় না যে মানে একটা রেহানা করার পরে তো এমনিতে আমার পা যে মাটিতে ছিল এটাই তো অনেক, মানে আমার তো আকাশ দিয়ে উড়ার কথা, আমি তো সেইটা না করে মাটিতে পা দিয়ে চলতেছিলাম। তো তারপরে এই অফার আসছে, তো তখন সাদ আমাকে একটা কথা বলছে ক্যারেক্টার ছোট বড় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যে ক্যারেক্টারটা করতেছো সেইটা কতটুকু ইম্প্যাক্টফুল, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে তোমার ওই ক্যারেক্টারের কোনো কিছু দেয়ার আছে কিনা এবং ডিফারেন্ট কিনা আগের একটা ক্যারেক্টারের থেকে, তাহলে তুমি অবশ্যই ওই ক্যারেক্টার করবা। তুমি সারা জীবন রেহানা মারিয়াম নূর পাবা না, তোমার এরকম ক্যারেক্টারও করতে হবে, বাট তোমার মনে রাখতে হবে যে ওই ক্যারেক্টারটা ইম্প্যাক্টফুল কিনা, ওই ক্যারেক্টারটা মানুষ মনে রাখবে কিনা। দেন আমি খুফিয়া করলাম এবং খুফিয়া করার পর আমার যেটা হলো, আমার ওই ভয়টা ওই শঙ্কাটা কেটে গেল এবং এরপর আমি ডেফিনেটলি লিড কাস্টই করেছি। আমি মানে গুটি করেছি, আমি এশা মার্ডার করেছি, কিন্তু আমি রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার করেছি, সেখানে কিন্তু লিড হচ্ছে আমাদের নাসির ভাই এবং ওইটা আমাদের রটরডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু সিলেক্ট হয়েছে এবং বিগ স্ক্রিন অ্যাওয়ার্ডও পেয়েছে। আমি মাস্টারে আসতাম, ওই অনুভূতিটা আমি তোমার কাছে জানতে চাই যে তুমি রেহানা মারিয়াম নূরেও মোটামুটি মানে ইন্টারন্যাশনালি প্রচুর ফেস্টিভ্যাল এবং প্রচুর ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করেছে, তুমি নিজেও অ্যাওয়ার্ড পেয়েছো, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে তুমি বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছো এবং এত বড় একটা ফিল্ম ফেস্টিভ্যালে তোমার সিনেমা এত বড় একটা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এবং তুমি যেখানে উপস্থিত ছিলে তোমার চোখের সামনে ওই ফিলিংটা জানতে চাই। আমি তোমার চিৎকার শুনতে পাচ্ছিলাম মানে ভিডিওতে। না আমি আমার এটা শেষ করি, সেটা হচ্ছে যে ধর মাস্টারটা করলাম, ওখানে কিন্তু আমি সাপোর্টিং অ্যাক্টর, আমি বনলতা এক্সপ্রেস করলাম সাপোর্টিং অ্যাক্টর। আমি আরেকটা দুর্দান্ত কাজ করেছি যেটা আমার ধারণা ইনশাল্লাহ মানে জাস্ট ভেরি সুন আমরা একটা ভালো
মানে গুড নিউজ পাবো। সেটা হচ্ছে রুবায়েত হোসেনের আমি একটা সিনেমা করেছি, ওখানেও লিড কাস্ট কিন্তু একটা ইয়াং মেয়ে, খুবই বাচ্চা বয়সী একটা মেয়ে। সো আমি ওখানে একটা সাপোর্টিং ক্যারেক্টার করেছি। কিন্তু আমি ওই যে বললাম, আমার ওই দ্বন্দ্বটা নিজের সাথে নিজের, যে আমি কি আসলে রেহানা মারিয়াম নূর নিয়ে বসে থাকবো ওই ব্যাগেজ নিয়ে, যে আমি একটা রেহানা মারিয়াম নূর করছি, আমি আর জীবনে কোনো কাজ করব না এরকম, আরেকটা রেহানা মারিয়াম নূর 100 বছরে গিয়ে করব এরকম চিন্তা, এরকম নির্বোধ আমি না। সো আমি আমার মতো করে আমি যেরকম কাজ করতে চাই, আমি তোকে প্রথমেই বললাম যে সেই কাজগুলো আমি বেছে 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 আমি করে যাচ্ছি। এখন মাস্টার যখন আমি করলাম, মাস্টার করার পরে রেজওয়ান শাহরিয়ার সুমিত আমাকে জানাইলো যে এটা রটরডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্ট হচ্ছে। তো আমরা যেটা হচ্ছে যে আমাদেরকে নিজের টাকায় যেতে হবে, কারণ আমি যখন রেহানায় বিভিন্ন ফেস্টিভ্যালে গেছি তখন কান্স ছাড়া বাকি সব ফেস্টিভ্যালে কিন্তু আমার টিকিট এবং অ্যাকোমোডেশন ওরা দিত ফেস্টিভ্যাল থেকে, কিন্তু এইখানে লিড ক্যারেক্টার কেউ দিচ্ছে না, নাসির ভাইকেও দিচ্ছে না, শুধু সুমিতকে দিবে। আচ্ছা, ডিরেক্টর। হ্যাঁ, তো আমরা সবাই কিন্তু নিজের টাকায় গেছি এবং আমরা টাকা বাঁচানোর জন্য 20 ঘন্টা ট্রানজিট আলা ফ্লাইট নিছি। মানে 20 ঘন্টা আমরা এয়ারপোর্টে শুয়ে বসে ঘুমায় কাটাইছি। সো এরকম করছি, করে আমরা গেছি, যাওয়ার পরে ঠান্ডায় মারা যাচ্ছি এবং ফেস্টিভ্যাল এনজয় করছি। আমরা একটা হোস্টেলে ছিলাম, ওইখান থেকে নাসির ভাইয়ের টাকা চুরি হয়েছে, মানে প্রায় 1.5 লাখের মতো টাকা চুরি হয়েছে। তারপর আমাদের হোস্টেল যেটা, সেটাতে আগুন লেগে গেছে। আমরা 1-1.5 ঘন্টা মানে ঠান্ডার মধ্যে রাস্তায় দাঁড়ানো ছিলাম। সো এরকম কিছু হয়েছে এবং আমরা ওই মুহূর্তে 3জনই 100 বার বলছি আমাদের দেশ অনেক ভালো। ঠিক আছে, 100 বার বলছি যে ভাই ওয়েদারের দিক দিয়ে হোক, সব কিছু দিকে ভাই আমাদের দেশ অনেক ভালো আছে। হ্যাঁ, শুধু সবাই একটু করাপ্টেড, এটা যদি ঠিক করা যায় তাহলে আমাদের দেশ অনেক ভালো। সো আমরা আমাদের মতো এনজয় করছি। কষ্ট হয়েছে আমাদের। আমি কষ্টগুলোর কথা কেন বলতেছি, মানুষ ওই যে ভাবে যে ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় ভাববে যে ওদের ফুর্তি আর ফুর্তির পেছনে আসলে অনেক কিছু আছে। হ্যাঁ, মানে যতটা ফুর্তি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ততটা ফুর্তির জীবন না আমাদের। তো তারপরে এখন আমরা তো ঘোরাঘুরি করতেছি, সিনেমা দেখতেছি, বিভিন্ন টকে অ্যাটেন্ড করতেছি, তারপরে ঘুরতে যাইতেছি। আমরা বেলজিয়াম চলে গেলাম। তারপরে আমরা যেদিন ফেরত আসবো তার আগের দিনে হচ্ছে অ্যাওয়ার্ড শোটা হবে। তো আমরা তার আগের দিন তো আমাদের লাস্ট স্ক্রিনিং হচ্ছে পরের দিন, যেদিন ফেস্টিভ্যাল শেষ। তো আমরা সবাই গেছি কোনো রকমে, মানে ধর আমি ওদেরকে বুদ্ধি দিছি যে ওরা যাবেই না, নাসির ভাই আর মমো যাবেই না। আমি ওদেরকে বললাম যে দেখ কিছু হবে না, মানুষের জন্য একটু হাততালি দেই। ওরা বলছে আর কত হাততালি দিব মানুষের জন্য? আমি বলছি না, একটু দেই, কিছু হবে না, চল। তারপর বলছে আচ্ছা ঠিক আছে চলো যাই, দেই। তারপরে আমি বসে বসে হচ্ছে পোস্ট করতেছি, ছবি পোস্ট করতেছি, হ্যাঁ পোস্ট করেই যাচ্ছি। হ্যাঁ, হঠাৎ করে মানে সুমিত, আমরা সবাই পিছনে বসছি কারণ আমরা একটু পরে বের হয়ে যাব, কারণ আমরা কতক্ষণ মানুষের সুখ দেখবো আর কি। হ্যাঁ, সো আমরা বের হয়ে যাব, এইসব প্ল্যান করে পিছনে বসছি। তো আলটিমেটলি গিয়ে যখন আমাদের মানে অ্যাওয়ার্ডটা অ্যানাউন্স হয়েছে, তুই চিৎকার শুনে বুঝছিস যে আমরা আনএক্সপেক্টেড, মানে আমরা না পাগল হয়ে গেছি। মানে সুমিত হচ্ছে অতিরিক্ত ভদ্র মানুষ, মানে আমার জীবনে দেখা ভদ্র চূড়ান্ত যদি কোনো মানুষ হইতে পারে সেটার মধ্যে মানে প্রথমের 1-2 মধ্যে ওর নাম আসবে, মানে এত ভদ্র। সো সে তো মানে অকওয়ার্ড হয়ে গেছে যে আমরা এরকম চিল্লাইতেছি, নাসির ভাই সিটি বাজাইতেছে, মানে আমরা চিল্লায়, মানে মনে হচ্ছে কি পুরো অডিটোরিয়াম আমাদের, আমরা চিল্লায় মিল্লায়। এবং পরে ফেস্টিভ্যাল ডিরেক্টর সে আমাদেরকে বলছে, সুমিতকে, আমাদের সবাইকে, যে তোমরা যে এইভাবে তোমাদের অ্যাওয়ার্ডটা রিসিভ করছো আমাদের সবার খুশি লাগছে। বিকজ মানে হয় না যে ওরা তো খুবই ফর্মাল, হ্যাঁ ওরা এইভাবে এইরকম চিল্লাইতেছি, লাফাইতেছি, মানে শুধু নাচি না, কাঁদছিও আমরা, কিন্তু সবাই কাঁদছি, মানে সুমিত সহ আমরা 4জনই কান্না করে দিচ্ছি। বিকজ হয় না যে অতিরিক্ত খুশিতে মানুষের কান্না আসে, তো তখন আমরা তো কাঁদতে আর নাসির ভাইও কাঁদতেছে, আমিও কাঁদতেছি, মমও কাঁদতেছে, সুমিত এদিকে কাঁদতেছে, মানে আমরা যে কি রেখে কি করব বুঝতেছি না। সো এরকম দিশাহারা হয়ে অ্যাওয়ার্ডটা নিয়ে বাসায় ফেরত আসলাম। সো আলহামদুলিল্লাহ এটা একটা খুবই ভালো হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে নিজেকে, মানে তোর যদি মনে হয় একজন অভিনেত্রী হিসেবে আমি কোথায় দেখতে চাই, আমি দেখতে চাই যে আমি আসলে বিভিন্ন রকম ক্যারেক্টার করতে পারতেছি। কেউ যাতে এটা বলতে না পারে ও শুধু রেহানা মারিয়াম নূর করতে পারে।
মানুষ যাতে এটাও বলতে পারে ও সুরমাও করতে পারে, ও মুস্কান জুবেরিও করতে পারে, ও সুলতানাও করতে পারে, ও একটা এশা মার্ডারের ওই লিনা ক্যারেক্টারটাও করতে পারে। সো আমার কাছে এই জিনিসটা এখন আমাকে অনেক, এইটার জন্য আমি খুবই এখন লোভী, এই অভিনেত্রী হিসেবে এই লোভটা আমার তৈরি হয়েছে। বাহ, তুমি তো বনলতা এক্সপ্রেসের মন্ত্রীর বউ। হ্যাঁ, তুমি বাস্তব জীবনে কোনো মন্ত্রীর মধ্যে বিয়ে করার ইচ্ছা আছে নাকি তোমার? অনেক- বিয়ে করার ইচ্ছা আছে কিনা বলো তো, মাঝে মাঝে করে মনে হয় না? আমার 2টা বিয়ে হয়ে 2টা ডিভোর্স হয়েছে, তারপরও বিয়ের শখ কমে না। আমার প্রায় মাঝে মধ্যে আমার ভিতর থেকে মনে হয় যে আচ্ছা বিয়েটা করে ফেলি তো আবার, এরকম মনে হয় মাঝে মধ্যে। হ্যাঁ, আর মন্ত্রীর বউ হওয়ার অবশ্যই শখ ছিল, অবশ্যই নিজে মন্ত্রী হওয়ারও শখ ছিল। সো সব শখই ছিল, বাট সেগুলো সবই শখ যেগুলো এখন আর নাই, সেগুলো হারিয়ে গেছে এবং হারিয়ে যাওয়াতে আমি অত্যন্ত আনন্দিত। তো ওই বনলতা এক্সপ্রেসে এরকম মাল্টি কাস্টিং সবার এমন হয়েছে, তোমাদের যতগুলো কাস্টিং তোমাদের সবার একদিন শুটিং পড়েছে? হ্যাঁ, এরকম হয়েছে? না, এরকম হয় নাই, কারণ আমাদের বগিটা আলাদা এবং ওরা আলাদা। সো আমরা এরকম মানে তোমরা হচ্ছে এলিট ক্লাস। আমি বলি তানিম নূর তো খুবই আসলে ওই যে বললাম না পলিটিক্যালি কারেক্ট, তানিম নূরের সঙ্গে কাজের অভিজ্ঞতা মানে বলা এবার। সোসাইটির অনেক কিছু ও একটা ট্রেন্ড জার্নির মধ্যে তুলে আনছে। তো তার মধ্যে একটা হচ্ছে শ্রেণী বৈষম্য। তো এইখানে পুরা টোটাল শ্রেণী বৈষম্যটা দেখা যাবে, যে মানে পুরা আপার ক্লাস, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, তারপরে একেবারে হতদরিদ্র, মানে সব রকমের ক্লাসের লোকজন আছে এবং তাদের বিভিন্ন স্ট্রাগল আছে। এবং আমরা এরকম ফান করে বলতাম যে আমরা তো এই বগির লোকরা ওই বগির সাথে কথা বলবো না। হ্যাঁ, আমরা এটা খুব একজন আরেকজনের সাথে এরকম ফান করতাম। তো তানিম নূরের সাথে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। সে অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত শান্ত ধরনের মানুষ। মানে তার তোমার ডিরেক্টরগুলো কেমন জানি নৈরাচরা শান্তই হয়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত রেহানা থেকে শুরু হয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, ব্যাপার আছে, কারণ আমি চুজ করি ওইরকম ডিরেক্টর। মানে ডিরেক্টরকে যে ক্রেডিটটা দিয়ে দিলে ক্রেডিটটা আমার, কারণ আমি চুজ করি যে আমি এর কাজ করব, এর কাজ করব না। ও ওয়াও, ওকে, বুঝছিস না? হ্যাঁ। ধরো এই সিনেমার গল্প তো পুরো ট্রেন জার্নি, তোমার বাস্তব জীবনে কোনো এরকম মজার কোনো ট্রেন জার্নি আছে কিনা? ট্রেন জার্নি আমার অত করা হয় নাই আসলে, আমার ওইভাবে করা হয়নি। কিন্তু এইবার একটা খুব ইন্টারেস্টিং ট্রেন জার্নি করছি আমরা হচ্ছে নেদারল্যান্ডস থেকে বেলজিয়াম গেছি। সো ট্রেনে করে আমরা 2 ঘন্টা কত মিনিটে গেলাম আবার আসলাম। সো এটা খুব মজা লাগছে। কোনো একটা চরিত্রের জন্য নিজেকে সর্বোচ্চ পরীক্ষায় কি পরীক্ষা ফেলছো চরিত্র করার জন্য? সর্বোচ্চ পরীক্ষা এখনো পর্যন্ত ধরো। আর রেহানা করার জন্য আমি বেসিক্যালি আমি সবসময় বলি এটা যে আমি আমার জীবনটা বাজি রেখে আমি রেহানা মারিয়াম নূর করছি। সো সেটা স্ক্রিনে দেখা গেছে, সেই জন্যই রেহানা মারিয়াম নূর কানজে সিলেক্ট হয়েছে এবং সেই জন্যই আমি এইটার জন্য এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পাইছি, কারণ এটার জন্য আমি আমার জীবন বাজি রাখছি। এবং সাদ ডেফিনেটলি আমার লাইফের পার্সোনাল লাইফের ট্রমাগুলোকে ব্যবহার করছে অন স্ক্রিন। আচ্ছা, কোন ধরনের চরিত্রে অভিনয় করার স্বপ্ন তোমার এখনো পূরণ হয়নি, যেটা তুমি করতে চাও ভবিষ্যতে? যেগুলো করি নাই সেগুলো কি? মানে সেগুলো যে কিছু হইতে পারে, মানে আমার তোমার স্ক্রিপ্ট বা একটা চরিত্র পড়ার পরে তোমার যদি মনে হয় না এটা তুমি করো না, ওইটাই তোমার তখন আমার করতে ইচ্ছা করে। হ্যাঁ, ওকে। তো বনলতা এক্সপ্রেসের গানগুলো নিয়ে তোমার অনুভূতি জানতে চাই। সেই রকম মানে হয়েছে কি, আমরা যখন ইয়াং তখনকার গানগুলো সব রিমেক করা হয়েছে, খুবই মানে আমরা একদম নস্টালজিয়া, মানে খুবই ভালো লাগছে আসলে। এটার জন্য তানিমকে স্পেশাল থ্যাঙ্কস। শুটিং সেটে কার সঙ্গে সবচেয়ে ভালো সময় কাটছে তোমার বনলতা এক্সপ্রেসের? কার সঙ্গে? আমার ছোট বোনের হাজবেন্ড যে ক্যারেক্টারটা করেছে, সাবরিন আর জিলানি। হ্যাঁ, জিলানি আমার বন্ধু। জিলানি আর সাবরিন, ওদের দুইটার সাথে খুবই ভালো, ওদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সানিদের সাথেও আমাদের, সানি আমাদের সিঙ্গার। হ্যাঁ, সো ওর সাথেও আমরা খুব আনন্দ নিয়ে। আর চঞ্চল ভাই তো ছিলই, চঞ্চল ভাইয়ের সাথে তো আগে থেকেই কাজ করি, বাট ওরা নতুন হিসেবে আমার সাথে খুবই আমরা ফ্রেন্ডলি হয়ে গেছিলাম। সেটা সবচেয়ে বেশি মজা কে করতো, সবচেয়ে সিরিয়াস কে থাকতো বেশি? সিরিয়াস আমি, মজা মোশাররফ ভাই করতো। মোশাররফ ভাই লাস্ট ডায়লগ ট্রেলারের, ও মাই গড। সামনে তোমার কি নিয়ে ব্যস্ততা? সামনে এই 26শে মার্চ আমার একটা সিরিজ আসতেছে, ওয়েব সিরিজ চক্র 2, ভিকি জাহেদের। এটাও একটা নতুন এক্সপেরিয়েন্স। এটা আসবে কোন? এটা আইস্ক্রিনে আসবে। সো তুমি কি চক্র 1 এ ছিলা? না,
চক্র 2-তে, চক্র 1-এ আরেকজন ছিল, চক্র 2-তে আমি, চক্র 3-তে হয়তো আরেকজন থাকবে, শুধু তৌসিফ এখানে কমনলি থাকছে। সো আমার গল্প, নতুন একটা গল্প নিয়ে চক্র 2 করা। সো ভিকির সাথে কাজ করার আমার খুব ইচ্ছা ছিল। আমি এই যে তোকে বললাম যে আমি আসলে তুমি চুজ করো, হ্যাঁ চুজ করি যে আমি আসলে এরকম ডিরেক্টরের সাথে কাজ করতে চাই, এবং ভিকিকে আমি নিজে থেকে বলছি। এবং আমি কিন্তু সত্যি সত্যি যে যাদেরকে আমার পছন্দ ডিরেক্টর, আমি তাদেরকে বলতে থাকি যে তোমরা আমাকে নাও আমার সাথে, আমি তোমাদের সাথে কাজ করতে চাই, আমি চাই এক্সপ্লোর করতে। আমারও বলতে হবে, এটা আমি বলতে পারি না। না না, আমি একদম ছ্যাবলার মতো গায়ে পড়ে বলি, কারণ আমার কথা হচ্ছে আমি যে মানে এটা আগে তো মুখে বলি, তারপরে আমার একটা স্পেশাল ট্রিক আছে, সেটা হচ্ছে আমি সিগন্যাল পাঠাইতে পারি। তুমি আমাকে শিখাই দিবা আজকে শেষ করার পরে। এইটা আই ওয়ান্ট টু লার্ন দ্যাট ট্রিক। আমি একদম পুরা ব্রেইন টু ব্রেইন সিগন্যাল পাঠাইতে থাকি, এবং এটা খুব ওয়ার্ক করে। এবং এই সিগন্যাল পাঠানোর জন্য তোর নিয়ত খুব ভালো থাকতে হবে এবং অনেস্ট হইতে হবে। তোর ভিতরে কুটনামি এবং শয়তানি এবং হিংসা নিয়ে এটা হবে না। আমি এটা খেয়াল করছি, আমাদের ইন্ডাস্ট্রির যত হিংসুইটা মহিলা আছে কেউ কিচ্ছু করতে পারে নাই, মানে এটা ডেফিনেটলি একেবারে ওয়ার্ক করে না। এবং যারা শুধু নিজেকে ফোকাস করছে তারাই তাদের মতো করে একটা মানে লং একটা জার্নি করতে পারছে। কিন্তু যারা হিংসা, মানে ঘৃণা, আক্রোশ, মানে এগুলা নিয়ে থাকে, মানুষের পরচর্চা নিয়ে থাকে, তারা দেখবি যে আলটিমেটলি গিয়ে কিছু করতে পারে নাই, এবং ওই ফ্রাস্ট্রেশন থেকে ধর আরো মানে মানুষের উপর মানে ঝাঁপায় পড়ে একদম। দর্শক, আমরা অনেক মজার মজার আড্ডা মারলাম। আমাদের দুজনের গল্পের মানে ধরন শুনেই আসলে বোঝা যাচ্ছে যে আমরা চাইলে 4-5 ঘন্টা আড্ডা দিতে পারি। আমাদের আসলে মানে কোনো মানে বিরতিরও দরকার নেই, আমাদের আসলে কোনো এক্সট্রা টপিকেরও দরকার নেই, আমাদের টপিক একটার পর একটা আসলে তৈরি হবে আর কি। আমরা এখন পরবর্তী সেগমেন্টে চলে যাই। এখন পরবর্তী সেগমেন্টটা আমাদের হচ্ছে শর্ট তোমার যা কিছু প্রিয়। এখন তোমাকে আমি কিছু ছোট ছোট প্রশ্ন করব, তোমার যা কিছু প্রিয় তুমি জাস্ট টাকটাক করে খালি নামগুলা বলে যাবে। আর মাত্র 2টা সেগমেন্ট আছে, এটা টাকটাক করে হয়ে যাবে আর কি আমাদের। এখন তুমি বল তোমার যা কিছু প্রিয়। প্রথমেই হচ্ছে প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। এখন পর্যন্ত আমি যতগুলো এপিসোড করেছি, শুধু টুসি মনে হয় একটা ডিফারেন্ট মানে লেখক হিসেবে একটা ডিফারেন্ট কারোর নাম বলছে, তাছাড়া আমার কোনো গেস্ট অন্য কোন লেখকের নাম এখন পর্যন্ত বলেনি। এই একটা জায়গায় সবাই কমন। আর আমার আরেকটা খুব পছন্দের হচ্ছে 3 গোয়েন্দা। ও 3 গোয়েন্দা, ওকে ওকে। প্রিয় কোনো বই? অনেক আছে, আলাদা করে কি বলা যাবে? আমার বহুব্রীহিটা অনেক পছন্দ। প্রিয় সিনেমা? আচ্ছা, এটা কি হয় একটা বলা যায়? আমার সিনেমা খুব প্রিয়, রেহানা মারিয়াম নূর। সুন্দর। প্রিয় নাটক? এটা তো একটা নাটক কেউ বলা যায়? একটা নাটক না, প্রিয় নাটক। আচ্ছা, ডেফিনেটলি হুমায়ুন স্যারের নাটকগুলো তো আমার খুবই পছন্দ। প্রিয় অভিনেতা অভিনেত্রী? সেটা দেশেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। অভিনেতা অভিনেত্রী আমাদের এখন, আমি এখান থেকেই বলতে চাই, দেশেই বলি, আমার কাছে মনে হয় যে মোশাররফ ভাই, চঞ্চল ভাই খুব ভালো অভিনয় করে। ইয়াংদের মধ্যে রাজ, সিয়াম, শুভ খুব ভালো করছে। আর মেয়েদের মধ্যে জয়া আপু ডেফিনেটলি। আর এখন ইদানিং যারা কাজ করছে তার মধ্যে মেজাবিন, তারপর হচ্ছে সুনেরা, টুসি খুব ভালো করছে। এবং সাথে আমি অ্যাড করতে চাই তোকে, কারণ হচ্ছে তো তুই এদের দুজনের মাঝখানের একটা জেনারেশন, কিন্তু তোর জার্নিটাও খুব ইন্টারেস্টিং, আমার ভালো লাগে। বিকজ হয় না যে আমরা হচ্ছি লম্বা মানে লং রেসের ঘোড়া আর কি, এবং আমাদের এই রেসের ভিতরে ধরো অনেক কিছু আছে। ধরো আমরা সুপারস্টার ওই ফিলও পাইছি, আমরা আবার নাই মার্কেটে বাদ হয়ে গেছি ওই ফিলও পাইছি, ডিপ্রেশনে শেষ হয়ে গেছি, আমরা আবার স্টার্ট করতেছি নতুন করে, আবার পিকে যাচ্ছি, আবার ছোট ছোট করে কাজ করতেছি, জোশ জোশ ক্যারেক্টার করতেছি, সবই আছে আমাদের এই জার্নি। মানে ওই জার্নিটা খুব সুন্দর, এবং তুই অনেক ভালো ভালো কাজ করতেছিস, এবং তোর আমার কাজ করার অভিজ্ঞতা আছে তোর সাথে গুটিতে। কি চমৎকার অভিনয় তুই করছিস। মানে হয় না যে ওই যে ক্যারেক্টারের লেন্থ কতটুকু, এটা যদি ইম্পর্টেন্ট হয়, এইটা ধর তোর ওই ডিউরেশনেই তোকে মানুষ মনে রাখছে যে ইম্প্যাক্টফুল একটা ক্যারেক্টার ছিল। সো ওইটা অনেক ইম্পর্টেন্ট। তো এই তো, প্লিজ জিনের বাচ্চা দেখো। আমি জিনের বাচ্চা দেখবো, প্লিজ জিনের বাচ্চা দেখো, এই যে ঈদের ভালো লাগবে, ঈদের ছুটিতে দেখো। তোমার প্রিয় ব্যক্তিত্ব কে? আমার কাছে আমার নিজেকে খুব পছন্দ। ও আপনি ফেভারিট হো? হ্যাঁ একদম পুর মতো। তোমার প্রিয় কাজ কি? দিনের মধ্যে সবচেয়ে কোন কাজটা করতে তোমার সবচেয়ে ভালো লাগে?
সকালে ঘুম থেকে উঠে মানে একটা কফি খাবো, আমার কাছে ওই সময়টা খুব পছন্দ। তোমার প্রিয় নির্মাতা দেশে অথবা দেশের বাইরে? এখনো পর্যন্ত আমি যাদের সাথে কাজ করছি তাদের মধ্যে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। প্রিয় গান? অনেক গান, মানে অনেক তুমি গান শোনো? মানে আমার যেটা হচ্ছে আগে একটা সময় রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ ছিল, বাট সময়ের সাথে এখন কোন টাইপের গান? এখন আমার নজরুল সঙ্গীত খুব পছন্দ। সঙ্গীত ভালো লাগে। আচ্ছা, তোমার প্রিয় খাবার কি? মিষ্টি। মিষ্টি খাও তুমি? আমি 1 কেজি মিষ্টি একবারে খাইতে পারি। ওকে, এটা কিন্তু সত্যি, বানায় বলছি। আমি জীবনে তোমাকে খাইতে দেখি নাই। জীবনে খাইতে দেখোস নাই, কারণ আমাকে সারাক্ষণ শুকনা থাকার জন্য কষ্ট করতে হয়। ও মাই গড। আমি তো খেতে পছন্দ করি কিন্তু আমি খাই না। হ্যাঁ, আচ্ছা, মিষ্টি তোমাকে আমি তুই কেমনে দেখবি সবসময় শুটিং এর মধ্যে কিন্তু তুমি দেখো খাইতে পারো? আমি 1 কেজি মিষ্টি একবারে খাইতে পারি। মাই গড। তোমার প্রিয় ভ্রমণের স্থান, মানে কোথায় ঘুরতে যেতে পছন্দ করো? আমার খুব পছন্দ হচ্ছে লাইক পাহাড় নাকি সাগর নাকি সিটি লাইফ নাকি? আমার সাগর পছন্দ, আর আমার পছন্দের শহর যদি বলিস তাহলে সেটা কলকাতা। তোমার প্রিয় পারফিউম? আমি একটা আরমানির খুব নরমাল একটা পারফিউম দেই। প্রিয় গাড়ি? আমার ভাই নিজের গাড়িই নাই, সো প্রিয় কোনো গাড়ি আলাদা করে বলার কিছু নাই, বাট আমার মেয়েকে ড্রিম কার কি তুমি কিনতে চাও? আমার একটা স্পোর্টস কার কেনার খুব শখ, কিন্তু আমি তো কিনতে পারবো না। আমার মেয়েকে বলছি যে তুই ঠিকঠাক মতো যোগ্য হ, তারপরে তুই কোনোদিন যদি আমাকে কিছু গিফট করতে চাস, তখন ও বলছে তোমাকে একটা স্পোর্টস কার গিফট করব। অসাধারণ। হ্যাঁ। তোমার প্রিয় পোশাক কি? শাড়ি। শাড়ি। প্রিয় রং? লাল। প্রিয় ব্যক্তি? আমি বললাম তো আমি। অল্প কথায় এখন অল্প কথায় হচ্ছে তোমাকে কিছু নাম বলবো, একদম নামগুলো শোনার সাথে সাথে তোমার মাথায় প্রথম যে শব্দটা আসবে তুমি আমাকে ওই শব্দটা বলবা। মোশাররফ করিম। দুর্দান্ত অভিনেতা। চঞ্চল চৌধুরী। দুর্দান্ত অভিনেতা। সাবিলা নূর। মিষ্টি মেয়ে। শরীফুল রাজ। আর ওর অভিনয় আমার পছন্দ, ওর অ্যাপিয়ারেন্স পছন্দ। জাকিয়া বাড়ি মামু। একদম শক্তিশালী অভিনেত্রী। শ্যামল মৌলা। চমৎকার অভিনয় করে। ইন্তেখাব দিনার। উনি তো মানে আমাদের মানে হয় না যে সব কিছুতেই আছেন, মানে ওনাকে ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না। শামিমা নাজনীন। শামিমা আপা ক্যারেক্টারটা আমি করতেই চাইছিলাম, মানে আমি ওনাকে এত পছন্দ করি। মানে ওনার ক্যারেক্টারগুলা আমার স্যারের নাটকে উনি যেভাবে আসলে ওনাকে ইউজ করা হচ্ছে, মানে এটা তো আর কেউ পারে নাই। এইবারই প্রথম তানিম নূর তাকে সেই জায়গাটা দিতে পারছে, এবং সে সেইটাকে মানে বলে না উড়ায় দিচ্ছে একদম। লাবণ্য চৌধুরী। লাবণ্য আমার সাথে শুট হয় নাই, বাট ওকে অন স্ক্রিন দেখতে খুব ভালো লাগছে। তানিম নূর। তানিম নূর অসাধারণ একজন মানুষ এবং ডিরেক্টর। মৌসুমী হামিদ। মৌসুমী হামিদ শক্তিশালী অভিনেত্রী। একটু নিজের নামটা যোগ করে দিলাম। একদম। আজমেরি হক বাঁধন। আজমেরি হক বাঁধনের ফেভারিট। তোমার নাম তোমাকে বললে কেমন লাগে? তোমার সামনে যখন কেউ তোমার নাম বলে আজমেরি হক বাঁধন, হাউ ডু ইউ ফিল? আমার খুব ভাল লাগে, তাই না? হ্যাঁ, স্পেশালি আজমেরি যখন বলে খুব ভাল লাগে। এখন না বলা কথা কিছু, যেই কথা তুমি এখনো কাউকে বলো, মানে বলো নাই বা আমরা ইউজুয়ালি বলি না আর কি, ছোট ছোট করে আমাকে কিছু কয়েকটা উত্তর দিবা। তুমি সিঙ্গেল নাকি প্রেম করতেছো এখন? প্রেম করতেছো? মানে প্রেমটা কেমন প্রেম? মানে খুবই রোমান্টিক পুতু পুতু মাখো মাখো প্রেম, নাকি একটা ম্যাচিওর একটা সোলফুল প্রেম? মাখো মাখো প্রেম করার খুব শখ ছিল আমার জীবনে, একটা করছিলামও, তারপরে এমন কষ্ট পাইছি, তারপরে মাখো মাখো প্রেম করার শখ চলে গেছে। আর এখন যে প্রেমটা করতেছো, এই প্রেমটা কি প্রেম? এটা কি সোলফুল প্রেম? তুমি কি ওইটা ফিল করো সারাদিন কথা না বলার পরও ওই রিঅ্যাসিওরেন্স? না, এরকম আসলে এরকম ফিল করা, এরকম ফিলিং এর জন্য তোর একটা বয়স থাকে, একটা বয়সের পর এসব ফিলিং আর কাজ করে বলে আমার মনে হয় না। সো আমার আসলে এমনিতেও আমার খুবই ট্রমাটিক মানে লাভ লাইফ। সো ওই লাভ লাইফের পর মানে খুব একটা প্রেম নিয়ে মাতামাতি নাই, বাট আমি একটা খুব কঠিন প্রেম করছিলাম, ওইটাতে মাতামাতি ছিল, ওইটাতে অনেক ইমোশন ছিল। বাট কিন্তু তুমি বলতে চাচ্ছ এখন যে প্রেমটা করছো এটাতে ইমোশনালি তুমি অত বেশি অ্যাটাচড না? এত না, মানে তখন একটু বেশি বাচ্চা ছিলাম আমার মনে হয়। তুমি এখন একটা ম্যাচিওর প্রেম করছো? এটা হ্যাঁ, একটু ম্যাচিওর। হ্যাঁ। প্রেমের চিঠি, প্রথম প্রেমের চিঠি পেয়েছো কবে, কত বছর বয়সে বা কোন ক্লাসে? ছোটবেলায় 4-5 থাকতে।
4-5 থাকতে প্রেমে চিঠি পেয়েছো, বাহ। স্কুল পালিয়ে প্রেম করছো কখনো? না, জীবনেও না। আমি একটা সবচেয়ে ভালো মেয়ে ছিলাম, কি বলো? আমার মতো ভদ্র, এবং আমি আমার মানে ফ্রেন্ডদেরকে প্রেম করতে দিতাম না। ওরা আমার ভয়ে আমাকে ওরা অভিশাপ দিত, বলতো না তোমাকে? এবং আমাকে বলতো না, আমাকে ভয় পাইতো, আমার সাথে আমার থেকে লুকাইতো। কেন? কারণ আমি ওদেরকে বকা দিব, ওদের মাকেও এত ভয় পাইতো না যেটা আমাকে ভয় পাইতো, এবং ওরা আমাকে অভিশাপ দিত। আমি ওদেরকে বলি তো, তোদের অভিশাপে আমার জীবনে কোনোদিন প্রেম হয় নাই ঠিক করে। বাসায় অন্য কোনো বাহানা দিয়ে কখনো ডেটিং করতে গেছো কিনা? না, জীবনেও না। তখনও তুমি মানে আমি তো ডেটই করি নাই। আমি জীবনে প্রথম একটা প্রেম করছিলাম, সেই প্রেম করার অপরাধে আমার বাবা মা তো আমার প্রথম বিয়েটা দিয়ে দিল অন্য আরেকটা ছেলের সাথে, জোর করে? জোর করে, মানে বুঝিস না ওই প্রেম করার অপরাধে অন্য ছেলের সাথে বিয়ে অন্য দিল? ছেলের সাথে বিয়ে দিয়ে দিল। ড্যাম। তো আমার ডেট করার টাইম পাইছি, মানে ধর হয় না যে এটা তো সুযোগ নাই। মানে তুমি রিফিউজ করছো প্রেমে, তোমাকে কেউ ধরো প্রপোজ করছে, তুমি রিফিউজ করছো, এরকম হয়েছে তো? না, যাদেরকে আমার মানে যারা রিফিউজড হওয়ার যোগ্য, তারা আমার পর্যন্ত কখনো পৌঁছাইতেই পারে নাই। ওকে, তার মানে তুমি বলছো এখনো পর্যন্ত তুমি কাউকে রিফিউজ করো না। ওকে। কয়জন অভিনেতা তোমার সাথে প্রেম করতে চাইছে? এটা একটা ইন্টারেস্টিং করছে। অ্যাক্টর কারা প্রেম করতে চায়? কেউ না, জানিস? কোনো অ্যাক্টর প্রেম করতে চায় না? কোনো কেউ না। কোনো অ্যাক্টর প্রেম করতে চায় না তোমার সাথে? আমার সাথে কেউ প্রেম করতে চায় না, আমার পাশের চেয়ারে কেউ বসতে চায় না। তুই জানিস, ধর একটা প্রোগ্রামে গেছি, Why? শোন, একটা প্রোগ্রামে গেছি, সবাই সব চেয়ারে বসতেছে, ভাই আমার পাশের চেয়ারটা খালি আছে, এসে বস। নো, কেউ এসে বসবে না। আমি ডেকে এনে, ভাই এখানে বসেন বা বসো, এখানে বসো, তারপরে বসবে। সবাই আমাকে ভয় পায়। খুব স্যাড এটা লাইফটা, স্যাড লাইফ, অবশ্যই এটা স্যাড লাইফ, খুবই স্যাড। হলিউড, বলিউড, টলিউড এই তিন ইন্ডাস্ট্রিতে তোমার ক্রাশ কারা? এটা যে কেউ হইতে পারে। আমার খুবই শাহরুখ খানের ক্রাশ ছিল। উফ, I love ছোটবেলায় শাহরুখ আমি খানকে। ওকে চিঠিও লিখতাম। শাহরুখ খানকে ইন্ডাস্ট্রিতে কোনো ধরনের পলিটিক্সের শিকার হইছো কিনা? ভাই, হওয়ারই কথা। মানে এটা শুনে আমার মানে মানে বিশ্রী হাসিটা বের হয়ে হ্যাঁ, গেল। আমিও পড়ার পরে আমিও নিজেই বললি, হ্যাঁ এটা তো হইছই, হবাই। এটা হইছই, হ্যাঁ। মানে তো ডিড ইউ এভার ফেল্ট হার্ট যে ধরো যখন আমরা ভাইরে পলিটিক্সের ভাই, শিকার হই? ভাইরে ভাই, আমার পার্সোনাল লাইফে আমার ইন্টিমেট পার্টনাররা এত হার্ট করছে, ওই হার্ট মানে ওই কষ্ট পাওয়ার পর এদের হার্ট করাতে কিছু আসে যায়? মানে পার্সোনাল লাইফ নিয়ে আমি লাইফে এত বিজি ছিলাম হ্যাঁ। বা এত বেশি ইনভলভ ছিলাম যে আমি আসলে মানে ইন্ডাস্ট্রিতে কারা আসলে আমাকে কষ্ট দিতেছে, কি কষ্ট করতেছে, দিতেছে এত বা সময় আছে? পলিটিক্স করতেছে, এগুলো নিয়ে না আমি কোনোদিন ভাবারই সময় পাই নাই। না, আমি নিজে পলিটিক্স করার সময় পাইছি আর কি। হ্যাঁ, মানে ওইটা একটা স্কিল, ওইটা তোর ডেভেলপ করতে develop হতো। করতে মানে হবে। এটা এটা না, এটা এটা আর হবে না, এখন হবে না, এটা একটা জীবনেও বয়স হবে আছে, না। বয়স পার হয়ে গেছে তোর। রাজনীতিতে তুমি আসতে চাও কিনা কখনো? অবশ্যই আসতে চাইতাম, কিন্তু এখন আর চাই না। এখন আর চাও না? কেন চাও না? আমার ইচ্ছা। জাস্ট মানে ইচ্ছার কারণে তো হইতে পারে না। মানে আমার তোমার কি আগে মনে হয় যে আগে মানে- আমি বলবো আগে একটু বুদ্ধি কম ছিল, আগে বোঝার পরিধিটা কম ছিল। বুদ্ধি কম ছিল বলবো না, বোঝার পরিধি কম ছিল। আগে আমার মনে হতো যে আমি যদি ক্ষমতায় যেতে পারি, আমি যখন পার্লামেন্টে যাব, আমার আশেপাশের মানুষ আমাকে এত অত্যাচার করে, এত টর্চার করে, আমি তাদেরকে আসলে শিক্ষা দিতে পারবো। এটা একটা মানে ব্যাপার ছিল আমার মধ্যে, এবং আমি একদম লিটারেলি এটা ভাবতাম। রিভেঞ্জফুল। হ্যাঁ, কারণ হচ্ছে আমাকে অনেক টর্চার করছে আমার আশেপাশের মানুষ, আমার ইন্টিমেট পার্টনাররা, আমার কলিগরা, আমার মানে অনেক কিছু হয়েছে। সো তখন আমার মনে হয়েছে যে না, এই সমাজে টিকে থাকার জন্য আসলে টাকা এবং ক্ষমতা দুইটাই খুবই দরকার। তো তখন আমার ইচ্ছা ছিল, সেটা 2017-18 দিকে, কারণ তখন আমি সবচেয়ে টর্চার্ড হয়েছি 2014 থেকে 18 সময়টা, আমার ডিভোর্সের সময় থেকে ডিভোর্সের পরে 18 পর্যন্ত। সো ওই সময়টায় আমার একটা ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি রেহানা মারিয়াম নূর করলাম, যেটা আমার জীবনের একটা মোড় ঘুরায় দেওয়ার মতো কাজ, যে ঘটনা আমি বলবো, যে রেহানা মারিয়াম নূর করার পরে আমি যেমন একটা অভিনেত্রী হিসেবে নিজেকে আবিষ্কার করছি, সেরকম একটা মানুষ হিসেবে আবিষ্কার করছি, এবং সেই মানুষটা এখন আর পলিটিশিয়ান হইতে চায় না। এখন সে মনে করে যে পলিটিশিয়ান হওয়ার যে রিজনটা সে সময় ভাবতো, হ্যাঁ, এখন হয়তো সে মনে করে যে পলিটিক্স করার এইটা কোনো রিজন হতে পারে না। না, এটা আর মনে করে না। আমি মনে করি যে আমার যদি আমার দেশের জন্য কিছু করার থাকে, আমি যদি কিছু করতে চাই, সেটা আমি আমার অবস্থান থেকে করতে পারবো, এটা এক নম্বর। আরেকটা হচ্ছে যে পাওয়ারের ব্যাপারটা, পাওয়ারের জন্যই তো আমি যেতে চাইছিলাম। তো যে আমাকে মানুষ এত অত্যাচার করে, সেই অত্যাচার আমাকে আর করতে পারবে না।
এইটার একটা নতুন রিয়েলাইজেশন আমার হয়েছে যে পাওয়ার আসলে অবস্থান দিয়ে হয় না, পজিশন দিয়ে হয় না, পাওয়ারটা তো নিজের ভিতরে নিজের। আমি এখন অনেক পাওয়ারফুল, তুই চাইলেও আমাকে ভাঙতে পারবি সো না। পাওয়ার ইটস আ ফিলিং। হ্যাঁ, So এটা it's এটা a feel and it comes from within. আমি একদম তোকে বলতে It's পারি not যে মানে related to a না, chair or chair, any post. কিচ্ছু, It কিচ্ছু না। comes from within. হ্যাঁ, একদম মানে এখন ধর তুই যদি আমাকে বলিস, আমি বলবো যে আপনি কি পাওয়ারফুল? হ্যাঁ, ডেফিনেটলি আই অ্যাম। আমি অনেক পাওয়ারফুল, কারণ তুই চাইলে আমার কিচ্ছু করতে পারবি না, বিকজ আমি ওইটা অ্যাচিভ করছি। সো এখন আর আমার এগুলা নিয়ে টেনশন নাই। এই ধর মানে কি করলাম, কি করব, কি করতে চাই, এগুলা নিয়ে আমার মানে কে কি করলো, কে কি বললো, আমার এটার জন্য আমার পজিশন কি হবে, মানে আমি কিচ্ছু কেয়ার করি না। মানে একটা কাজ, একটা গল্পে, মানে এটা আমি মানে এই জন্য আই লাভ অ্যাক্টিং। ধর আমার ক্ষেত্রেও বহুবার এটা হয়েছে, ধরো আমি একটা চরিত্রে অভিনয় করেছি, ওই চরিত্রে অভিনয় করার পর আমার নিজের জীবন দর্শন পাল্টে গেছে, হ্যাঁ। আমার নিজের ভাবনা বা বোধের জায়গাটা পরিবর্তন হয়েছে। এটা না আমার ক্ষেত্রেও হয়েছে। হ্যাঁ, মানে তো এইটা একজন আর্টিস্ট, এটা তো ট্রু মানে- আর্টিস্টই বুঝতে পারবে। মানে আমার কাছে মনে হয় যে আমি এটা কি বলছি, বিকজ একটা চরিত্র মানুষকে কিভাবে বদলে দিতে পারে, ওই জার্নিটা, সেটা খুবই ইন্টারেস্টিং এবং সেটা আমার সাথে হয়েছে। থ্যাংক ইউ বাঁধন আপু, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার, থ্যাংক ইউ ফর বিং মাই গেস্ট। তোমাকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। তোমার সাথে আড্ডা মেরে এতক্ষণ অনেক ভালো লাগলো। আমাদের সময় শেষ, তুমি যদি এপি স্টার দর্শকদেরকে কিছু বলতে চাও। ডেফিনেটলি বলতে চাই, তোকে হচ্ছে ঈদ মোবারক, আবার অনেক অনেক ভালোবাসা। আর তোর জিনের বাচ্চা আমি খুবই তাড়াতাড়ি দেখবো, দেখে আমি তোকে রিভিউ দিব। আর অডিয়েন্স যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা বনলতা এক্সপ্রেস দেখেছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, রিভিউ দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞতা। এবং যারা এখনো দেখেননি তারা হলে যান, সিনেমাটা দেখেন, আমাদেরকে সাপোর্ট করেন, বাংলা সিনেমার পাশে থাকেন। ঈদ মোবারক। আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরও আয়োজন, আরও তারকাদের গল্প দেখতে নজর রাখুন এশিয়া পোস্টে। প্রিয়জনের সাথে আনন্দে কাটুক আপনার ঈদ। ঈদ মোবারক। রেডি? আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরও আয়োজন, আরও তারকাদের গল্প দেখতে নজর রাখুন এশিয়া পোস্টে। প্রিয়জনের সাথে আবার যাই। ভালো হয়েছে, ভালো হয়েছে।